আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। আচ্ছা, আজকে মূলত রিভিউ ক্লাস আর কি। সেই হিসেবে কোশ্চেন ডিসকাশন হওয়ার কথা, কিন্তু আমাদের রিপোর্ট রাইটিং এর আলোচনা বাকি আছে দেখি এই ক্লাসটা আমরা রিপোর্ট রাইটিং এর জন্য ইউটিলাইজ করব। আর আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস বা বাকি যে বিষয়বস্তু আছেই, এটা নিয়ে এই শিখন থেকে একজন কানেক্ট হয়ে আপনাদের বিষয়গুলো বুঝিয়ে বলে যাবে। ওকে, যে কিভাবে ফ্রিল্যান্সিং এর ক্লাসের শিডিউল বা কেমন কি হবে, এই শিখন সাপোর্ট বা এই জাতীয় জিনিসগুলো বলে যাবে। আমরা আস্তে ধীরে আলোচনা করতে থাকি। হুম, বাকিরা আসুক, ক্লাস রেকর্ডও থাকবে। আজকে গুগল ড্রাইভের অ্যাক্সেস আছে, দেখা যাবে ড্রাইভের ফোল্ডারে ভিডিওটা আপলোড করে দিয়েছি। ওকে, ঘটনা যেটা হয়, আমরা বিভিন্ন টেস্টিং এর টেকনিক নিয়ে দেখেছি কি কি জিনিস টেস্ট করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে। তো ক্লায়েন্ট এত কিছু কিন্তু দেখতে চাইবে না। মাঝে মধ্যে স্ক্রিন শেয়ার করে আপনি কাজ করছেন বা এই টাইপের জিনিসপত্র দেখাতে বলতে পারে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু মোস্টলি যেটা চাইবে, যে তারা একটা ফিডব্যাক, একটা আউটকাম, তারা যে টেস্টিং এর কাজ করলো, সিকিউরিটির একটা কাজ দিল, সেটার একটা ফিডব্যাক আউটকাম তারা দেখতে চায়। তো এই জিনিসটা উপস্থাপন করার টেকনিকই হচ্ছে আমাদের রিপোর্ট। এবং এই রিপোর্ট জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। এবং উম, আমাদের ডে টু ডে লাইফে আসলে যে জিনিসটা হয়, আপনার কাছে মনে হতে পারে যে আমি তো অনেক চেষ্টা করলাম, আমি নতুন 10টা অন্তত টুলস, মানে একদম নতুন কনসেপ্টের 10টা টুলস ট্রাই করেছি, রাতের বেলা না ঘুমিয়ে একটানা কাজ করেছি। হ্যাঁ, নিজে সর্বোচ্চ দিয়ে এক পাশে কাজ করেছি, আরেক পাশে নতুন নতুন রিসার্চ করেছি, যাতে বেস্ট আউটকামটা ক্লায়েন্টকে দেয়া যায়। চেষ্টা করেছেন সত্য, কিন্তু এ সকল চেষ্টা বা এর বিষয়বস্তু কিছুই আসলে ক্লায়েন্টরা বিবেচনায় আনে না। দ্য অনলি থিং দে নো, দে সি, যেটা হচ্ছে যে আমাদের রিপোর্ট, কাজ শেষে ফিডব্যাক। আপনি
3 দিন না খেয়ে একটা না কাজ করেছেন, তাতেও কিছু যায় আসে না। যদি দেখে তারা একটা নির্দিষ্ট পেমেন্ট করছে ডলারে, দিন শেষে আপনি রিপোর্টে জিনিসগুলো উপস্থাপন করতে পারছেন না। তাদের বোঝাতে পারছেন না, ভ্যালু দেখাতে পারছেন না, টেস্ট করে কি কি পাওয়া গেল, কি কি পাওয়া গেল না, তখন দে জাস্ট ডোন্ট কেয়ার কত এফোর্ট দিয়েছেন বা কি দিয়েছেন। ওকে, তাদের কাছে যাই হচ্ছে এই রিপোর্টটা শুধু, যার কারণে আপনার এই সব টেকনিক্যাল যা এফোর্ট দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, সেটা প্রেজেন্ট করার উপায়টাই হচ্ছে রিপোর্ট। রিপোর্ট জিনিসটাকে এজন্য অনেকটা গুছিয়ে আচ্ছা, এই শিখনের ভাইয়া এসেছে, ভাইয়া তার লেকচারটা শেষ জি, করুক, আসসালামু তারপরে আমি আলাইকুম। বাকি আলোচনা। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি ভাই, ওনাদের আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ওনাদের লাস্ট ওকে ক্লাস। ভাইয়া, তো আমি কিছু বিষয় নিয়ে কথা বলে একটু সময় চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। ওকে, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শিখন.com থেকে বলছি। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের স্টুডেন্টের অবস্থা কেন? মাত্র আপনারা 6 জন জয়েন করেছেন। ফাইনাল পরীক্ষা কি হয়েছে আপনাদের? জি। আচ্ছা, না, সবাই শুরু হবে। শুরু হবে, আচ্ছা, ঠিক আছে। তো যে আমি আপনাদের এখানে জয়েন করেছি মূলত কিছু বিষয় বলার জন্য, যে পরবর্তীতে কিভাবে আপনারা সাপোর্ট গুলো পাবেন, প্লাস ফ্রিল্যান্সিং ক্লাস গুলো কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তো প্রথমতই যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস আপনাদের হবে 6টা। এটা হচ্ছে আপনাদের যে ক্লাসটা আছে ফাইনাল প্রজেক্ট শেষ হওয়ার পর 6 থেকে 7 দিন একটা গ্যাপ থাকবে। এই গ্যাপের মধ্যে আপনারা আপনাদের প্রবলেম গুলো সলভ করে নেবেন, তারপর ফ্রিল্যান্সিং ক্লাসের শিডিউলটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। দেন ফ্রিল্যান্সিং ক্লাসটা কন্টিনিউ হবে। আর আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে এটা অলওয়েজ থাকবে, এখান থেকে কেউ লিভ নিবেন না। আর এখানে ইস্যুকনের আইডি গুলো আছে, গ্রুপগুলো অলওয়েজ মনিটরিং করা হয়। আপনারা সাপোর্ট গুলো এই গ্রুপ থেকেও পাবেন। এছাড়াও আপনাদের ফ্রিল্যান্সিং এ যখন আপনারা কাজ করতে যাবেন তখন যদি আপনাদের কোনো হচ্ছে প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে 24 আওয়ার সাপোর্ট আছে। আর এই সাপোর্ট গুলো কিভাবে পাবেন আমি আপনাদের সঙ্গে ডিটেলস বলবো, শেয়ার করব। আপনারা কি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন? হ্যালো। জি, দেখা যায়। আচ্ছা, এই জি, দেখা জিনিসগুলো যায়। শেয়ার করার আগে আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যে আপনারা তো কোর্সটা সম্পূর্ণ করলেন, কতটা শিখতে পারলেন, অ্যাকচুয়ালি কেমন লাগলো ক্লাসগুলো, একটু বলবেন? হ্যালো। খুবই ভালো লাগলো। অনেক কিছু শিখলাম, আরো অনেক কিছু শিখতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। ক্লাস ভিডিও গুলো বারবার দেখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নাহলে তো দক্ষ হওয়া যাবে। হ্যাঁ, এটা অবশ্যই আপনাদের করতে হবে। সবার উদ্দেশ্যে আমি বলবো সেটা হচ্ছে, আপনারা যে কোর্সটা করলেন এটা হয়তো আপনারা 70-80% শিখতে পেরেছেন, বাট বাকি জিনিসগুলো আপনাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এক্ষেত্রে সমস্যা সব মুখোমুখি হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সাপোর্ট দিব। আর আপনাদের মার্কেট প্লেসের সাপোর্ট গুলো হবে। আচ্ছা, আপনাদের আর কেউ কিছু বলবেন? মিরাজুল ইসলাম চৌধুরী স্যার, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার ফিডব্যাকটা আশা করছি। কেমন লাগলো ক্লাসগুলো? ক্লাসগুলো ভালোই ছিল স্যার। খুবই চমৎকার করে করে বুঝিয়েছেন। কোনো সমস্যা নেই আর কি, কোনো সমস্যা থাকলে স্যার ফিক্স করে দিচ্ছেন। আচ্ছা, কতটা শিখতে পারলেন, মানে মোটামুটি কেমন শিখতে পারলেন? ভালোই আর কি। ওকে। আচ্ছা, নিজে থেকে কেউ কি কিছু বলবেন, কোনো পরামর্শ বা কোনো কিছু যদি বলার থাকে নিজ থেকে? এনিওন? আব্দুল কবির আবির স্যার, বলুন, কিছু বলবেন? ওকে। আপনারা, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। মোস্তাফিজ স্যার, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আহ, ভাইয়া যদি বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে, যেহেতু বিগিনার, আর সেকেন্ড কথা হচ্ছে যে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে তো হচ্ছে ই শিখুন আসার পরে হচ্ছে বুঝতে পারছি।
তখন তো বুঝি নাই যে ইথিক্যাল হ্যাকিং এরটা এত বড় আর এত বিশাল, যেখানে আমাদেরকে 40টা ক্লাসের কথা বলছিল। আসলে স্যার অনেক চেষ্টা করছিল আমাদেরকে সবকিছু গুছায়া সুন্দর করে আয়না দেওয়ার জন্য, কিন্তু আমরা তো বিগিনার, এত শর্ট মানে শর্ট কোর্স বলেন, শর্ট ক্লাস বলেন, এটার ভিতরে আসলে 70 বা 80% শেখাটা একদম টাফ, বুঝতে সো পেরেছি। টাফ। আচ্ছা। কারণ আহ এখানে হচ্ছে কি আপনার স্যার হয়তো একটা বিষয় আমাদেরকে বললো, একটা হেডলাইন দিয়ে দিল, কিন্তু এই জিনিসটা নিয়ে যদি আমরা অনলাইনে ঘাটাঘাটি করি, দেখা গেল যে আমাদের 7 দিন 10 দিন লেগে যায়। কারণ আমরা তো বুঝতেছি না, ইংরেজি ওয়ার্ড গুলার মিনিং অনেক কিছু বুঝি না, আবার হচ্ছে গিয়ে কোডের এই পার্টটা বুঝি না, ওই পার্টটা বুঝি না, ছোট ছোট অক্ষরের মতো সার্চ দিতে হয় আমাদেরকে। আচ্ছা, না, এটা হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সটা যারা ভর্তি হওয়ার পূর্বে আমাদের সাথে মূলত যোগাযোগ করে আমরা তাদেরকে বলি যে পূর্বে থেকে কিছু বিষয় জানা থাকে, তারপরও সমস্যা নাই। আপনার যেহেতু হ্যাঁ, হ্যাঁ, বিগিনার, আমা- স্যার আমি আমি বলি। কিছু অ্যাড করবো স্যার। জি, শিওর। জি স্যার, আমি অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি সম্পর্কে কোনোই আমার নলেজ ছিল না। তবে সাইবার সিকিউরিটির এই ফিল্ডে আসার পর থেকে স্যারে আলহামদুলিল্লাহ স্যার এমন ভাবে গাইড করছে আমাদেরকে, যে আমাদেরকে একটা ওয়ে দেখা দিয়েছে, এই অনুযায়ী গেলে হয়তো আমাদের বেটার হবে। হ্যাঁ, হ্যাঁ, আর একটা ভালো বিষয় হচ্ছে যে আমার কোর্স কিন্তু এখনো শেষ হয়নি, তবে আমি রিয়েল লাইফে 2-3টা কাজ অলরেডি করেছি, এবং এটা খুবই পারফেক্টলি করেছি আলহামদুলিল্লাহ। এবং স্যারে এত রেসপন্সিভ যে সাথে কোনো পরামর্শ চাইলে সাথে সাথে উনি এটা সম্পর্কে আমাদেরকে সাজেশন দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছি আহ, আমি। তবে হ্যাঁ, সবকিছুরই শিকার একটা ইয়ে আছে, সময় আছে। তো আমরা তো চাইলে এত অল্প টাইমে পসিবল না, কিন্তু না, স্যারের যে এটা ওয়ে আমরাও গুলো বলি না আমাদেরকে যে এত বলে অল্প দিয়েছে, টাইমে আপনারা আই থিঙ্ক সবকিছু তো যে শিখতে সবাই পারবেন। যদি এটা নিয়ে আর একটু ইয়ে করে বেটার একটা লাইফ হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। তো এক্ষেত্রে আমি মুস্তাফিজ স্যারের বিষয়ে আসি। তো দেখেন, আপনারা এখানে অনেকে বিজ্ঞানার বা মোটামুটি যতটুকু শিখতে পেরেছেন এটা নিয়ে একটু রিসার্চ করুন, প্র্যাকটিস করুন। তারপরে যদি সমস্যার মুখোমুখি হন, প্র্যাকটিস করতে গিয়ে সাপোর্টটা কিন্তু থাকছে। একটা বিষয় হচ্ছে কি, যেটা যতটুকু শিখতে পেরেছেন এটা নেই, এইটুকু নেই, ধীরে ধীরে আগান। সামনে অনেক ওয়ে আছে, অনেকগুলো এই জিনিসগুলো আরো অনেক শেখার আছে। আর ভাইয়া যেভাবে শিখিয়েছে আপনারাই বললেন যে মোটামুটি ভালোভাবে শিখতে পেরেছেন। হ্যাঁ, এই জিনিস যা শিখতে পেরেছেন এটা নিয়ে আপনারা এগিয়ে যান, থেমে থাকবেন না। অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তারপরে যদি সমস্যা হয়, ইশিকন তো আছেই, আপনাদের সাপোর্ট দিবে, সাপোর্টের বিষয়গুলোও আছে। তো আশা করি সমস্যা হবে না। তবে আপনাদের যেটা থাকতে হবে, ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। এখানে আপনাদের অনেকে হচ্ছে দেখা যাবে যে কোর্স শেষ হয়ে গেলেই দ্রুত কাজ পাবেন, অনেকে আরেকটু ধৈর্য ধরতে হবে, তারপর পাবেন, অনেকে দেখা যায় হচ্ছে 1-2 মাস পরেই পাবেন। এটা হচ্ছে আপনাদের অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করবে। ঠিক আছে, আমরাও জানি যে একটা ইথিক্যাল হ্যাকিং কোর্সটা এই 40টা বা 38টা বা 40টা ক্লাসে শেষ করা পসিবল না, বা এগুলো আসলে শেষ নাই। ঠিক আছে, বাট এই যে ক্লাসগুলো দেওয়া হয়েছে এগুলোতে আপনাদের জাস্ট গাইডলাইন প্লাস কোন ওয়েতে কিভাবে কিভাবে করতে হবে, এবং মোটামুটি আমি 60-70 যেটা বলা যায় বা 80 এইরকম দেওয়া হয়েছে। হয়তো অনেকে আপনারা 70-80 নিতে পারেননি। ঠিক আছে, এইটুকু আপনারা যদি প্র্যাকটিস করেন হয়তো আপনারা 50% স্যার, পেয়েছেন বা 60 পেয়েছেন। তবে আর এই গাইডলাইনটাই আমাদের প্রয়োজন ছিল, যেটা স্যারে আমার থেকে মনে হচ্ছে একদম পারফেক্টলি উনি পালন করেছে। না, আমি আর সেটাই বলে হয়তো। বাকিটা হচ্ছে যে আমাদের উপরে একটা হ্যাঁ, টিচারের হ্যাঁ, সর্বোচ্চ এটা হয়তো অনেকে গাইডলাইন্সটা হচ্ছে আপনারা, দিতে পারে হ্যাঁ, অনেকে পরবর্তীতে। হয়তো আপনারা 60-70% পেয়েছেন, অনেকে 50% নিতে পেরেছেন। তবে হ্যাঁ, আমি বলবো আপনারা ক্লাস ভিডিওগুলো দেখবেন, এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, আর আমাদের তো সাপোর্ট টিম আছে, এখান থেকে সাপোর্ট নিবেন, থেমে থাকবেন না। হয়তো দেখতে পাচ্ছেন যে আপনারা হয়তো দেখবেন যে অনেকে কাজ পেয়েছে দ্রুত, আপনি পাচ্ছেন না, বা আমি দেখতে পাচ্ছি যে অনেকে কাজ পেয়েছে আমি নিজে পাচ্ছি না, এটা নিয়ে হতাশা হতাশা একটা কাজ করে। অ্যাকচুয়ালি এটা করলে কাজ হবে না। অনেকেই তাড়াতাড়ি পাবে, অনেকেই একটু লেটে পাবে। আলটিমেটলি আপনাকে ঠিক করতে হবে যে আমি কতটা এক্সপার্ট বিষয়টাতে, কতটা শিখলাম, আর কতটা শিখতে পারিনি, এবং সেটা কত দ্রুত আমি শিখবো, এটা নির্ভর করবে। ঠিক আছে, তো নিজেরা প্র্যাকটিস করবেন, আর সাপোর্ট তো থাকবেই। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? মা মোস্তাফিজ, মোস্তাফিজ স্যার, কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নাই। তবে
আরো কয়েকটা ক্লাস অ্যাড করলে ভালো হতো। স্যারের ওকে, ব্যাপারে আমাদের কোনো অভিযোগ না নেই, না ঠিক, স্যার হ্যাঁ, বুঝতে আমাদের পেরেছি। আমি এটা নিয়ে কথা বলবো যে ক্লাস আর কিছু বাড়ানো পসিবল কিনা। তারপর আমি বলি, জি আপনাদের যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো ফাইন্ড আউট করেন। যেহেতু ক্লাসগুলো করলেন, করার পর তো বুঝতে পেরেছেন কোথায় কোথায় একটু প্রবলেম থাকতে পারে বা গ্যাপ থাকতে পারে। এগুলো ফাইন্ড আউট করেন, করার পর দেন এগুলো আমাদের কাছ থেকে সলিউশন করে নেন। ঠিক আছে, এটা আছে। তো জি আচ্ছা, আর কেউ কিছু বলবেন? জি, জি, আসলে নিজামুদ্দিন স্যারে স্যার। যে জিনিসটা দেখাইছে, হুম হুম একই জিনিস দেখা যায় যে ঘাটাঘাটি করলে ওই একই জিনিসটা কয়েক ভাবে করা যায়। হুম, মানে স্যারে অবশ্যই। তো শিখেছে আমাদেরকে অনেক কিছুই, মানে হ্যাঁ, মানে আমাদেরকে শুধু রাস্তাটা দেখাই দিচ্ছে, কিন্তু এইখানে কিন্তু আপনার রাস্তায় চলার ইনস্ট্রুমেন্টও কিন্তু দিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ কিভাবে চলতে হবে, কি কি হ্যাঁ, ইউজ করতে হবে। এখন এখানে আমাদের নিজেদের অনেক প্র্যাকটিসের বিষয় আছে, অবশ্যই। এইটা আর কি। ঠিক আছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে রাখি, প্র্যাকটিস করতে গিয়ে অনেক জায়গায় আপনারা হয়তো থেমে যাবেন, স্বাভাবিক। সেক্ষেত্রে আপনারা সাপোর্টটা পাবেন আমাদের এখান থেকে। আর মেসেঞ্জার গ্রুপটা তো আছেই, প্রবলেমগুলো শেয়ার করবেন, অবশ্যই এখান থেকে সলভ করে দেওয়া হবে। আর এইসব টেকনিক্যাল রিলেটেড বিষয়গুলো শেখার শেষ নাই, বাট এগুলোর সাথে লেগে থাকতে হবে এগুলোর সঙ্গে। ঠিক আছে, এগুলো আমরা যদি বলি যে আপনারা 1 বছরের যদি একটা কোর্স করেন, দেখা যাবে যে তারপরও আপনারা সম্পূর্ণ শিখতে আপনারা কেন, যে কেউ বা যারা 1 বছরের কোর্স করে তারপর দেখা যাবে যে সম্পূর্ণভাবে শিখতে পারে না। যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে 5-6 বছর কাজ করে তারাও বা নিজেকে কিন্তু হচ্ছে একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হিসেবে সহজে পরিচয় দিতে চায় না, কারণ তারাও জানে যে আরো শিখতে হবে। সুতরাং আমার বা ইস্যুকন থেকে একটা আশা থাকবে, আপনারা এই শেখার মধ্যেই থাকবেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা বলছিলাম, ফ্রিল্যান্সিং এর ক্লাস আপনাদের ক্লাসের রুটিনটা মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে। আর আপনারা একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, ইস্যুকন ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং। এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এই গ্রুপে আপনারা সবাই জয়েন হবেন। কাজ করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই গ্রুপে দেখেন যে হচ্ছে ফিচার পোস্টে একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা ক্লিক করে ওপেন করে যতবার সমস্যার মুখোমুখি হবেন ফর্মটা মোবাইল ফিল আছে, আপ করবেন। আমাদের জুম আছে এখান না, থেকে জুম আছে, ইন্টারনেট হ্যালো, তো আছে। এখানে নাম দিতে পারবেন, আব্দুল আর এমনি কবির, কিছু জিনিস। আবিদুল কবির স্যার, মিউট করবেন, জি স্যার। একটু মিউট করবেন। জি স্যার, বলুন স্যার। একটু মিউট করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, এই গ্রুপে আপনারা সবাই জয়েন হবেন। হওয়ার পরে এই গ্রুপে দেখবেন যে হচ্ছে ফিচার পোস্টে একটা ফর্ম দেওয়া আছে, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট চেক রিচেক। আপনারা যতবার সমস্যার মুখোমুখি হবেন এই ফর্মটা ওপেন করে ফিল আপ করে সাবমিট করবেন, আমাদের এখান থেকে ফোন কল করে আপনাদের সাপোর্ট গুলো দিয়ে দেওয়া হবে। আর এখানেও আপনারা পোস্ট করতে পারেন কোনো সমস্যার মুখোমুখি হলে, দেন এখান থেকেও আপনারা সাপোর্ট গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। এই ক্লাসটা শেষ করেই গ্রুপে আপনারা সবাই জয়েন হবেন। এরপর হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে একটা রিভিউ আশা করছি। রিভিউটা আপনারা কতটা শিখতে পারলেন, ভাইয়া কেমন আপনাদের শিখিয়েছে, এই বিষয়ে একটা রিভিউ দিবেন। রিভিউ দেওয়ার জন্য কি করবেন, প্রথমে ইশিকনের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর যে লগ ইন অপশন আছে, লগ ইনে ক্লিক করবেন, করার পর আপনার হচ্ছে মেইলটা, আপনার প্রোফাইলটা লগ ইন করবেন। প্রোফাইলটা লগ ইন করবেন, লগ ইন করার পর এই যে প্রো অফার আছে, প্রো অফারে ক্লিক করবেন। সরি, এটা আরেকবার রিলোড দিতে হবে। ওকে, প্রো অফারে ক্লিক করে স্ক্রোল করে যখন আমরা নিচে আসব, আসার পর সাইবার সিকিউরিটি নেটওয়ার্কিং এ ইথিক্যাল হ্যাকিং কোর্সের নামটা দেখতে পারবো, এই নামের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন স্ক্রোল করে একবারে বটমে চলে আসব, এখানে আসার পর আমরা রিভিউ দেখতে পারবো। ঠিক আছে, রিভিউ দেখতে পারবো। এই রিভিউগুলোর একেবারে নিচে আসলে আমরা আমরা নিজেরা একটা রিভিউ দেওয়ার অপশন পাবো। রিভিউ টাইটেল, এখানে একটা টাইটেল দিবেন আপনারা, এখানে রেটিংটা এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার মতামতটা লিখবেন। লেখার পর পোস্ট রিভিউ বাটনে ক্লিক করবেন, আপনার রিভিউটা সবার মতো এখানে শো করবে। তো রিভিউটা দিতে পারবেন তো? জি পারবো। ওকে, এখন হচ্ছে কোর্স শেষ হয়ে গেলে আপনাদের যে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এই সার্টিফিকেটটা কোথায় পাবেন? আপনারা যখন আপনাদের প্রোফাইলে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন যে প্রোফাইল নামে একটা অপশন আছে এই জায়গায়। সেই প্রোফাইলে ক্লিক করলেই, একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে সার্টিফিকেশনস কথাটি লেখা আছে, এটা ক্লিক করলে এখানে আপনারা সার্টিফিকেটটা দেখতে পারবেন। এটা আপনারা এই পিডিএফ আইকনে ক্লিক করে এটা আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আর এরপর হচ্ছে হার্ড কপি আকারও নিতে পারেন। হার্ড কপির জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে, এই নামের উপর ক্লিক করে সার্টিফিকেট হার্ড কপি যে অপশনটা আছে এখানে ক্লিক করলে একটা গুগল ফর্ম ওপেন হবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে, আর আপনাকে 240 টাকা পেমেন্ট করতে হবে এই নাম্বারে।
7 থেকে 15 14 কর্মদিবসের মধ্যে আপনার ঠিকানায় সার্টিফিকেটটা পৌঁছে যাবে, হার্ড কপিটা। আর হার্ড কপি তখনই দেওয়া হবে যখন হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে এবং মেসেঞ্জার গ্রুপে আপনাদের যখন বলা হবে যে সার্টিফিকেট অ্যাসাইন করে দেওয়া হয়েছে, তারপর আপনারা হার্ড কপিটা নিতে পারবেন। আর আচ্ছা, একটা বিষয় হচ্ছে আপনাদের ইন্টার্নশিপের বিষয় আছে, জব প্লেসমেন্টের বিষয় আছে। এই বিষয়গুলো নির্ভর করবে আপনাদের ফাইনাল পরীক্ষায় আপনারা কেমন ভালো করেছেন, বা মেন্টর ভাইয়া আমাদের যাদেরকে যাদেরকে রেফার করবে তাদেরকে নিয়ে প্রথমে শুরু হবে ইন্টার্নশিপ এবং বিভিন্ন জায়গায় জব প্লেসমেন্টের। সুতরাং আপনারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং মোটামুটি ভালো একটা মার্কস নিয়ে আসার ট্রাই করবেন, যাতে করে ভাইয়া আপনাদের সবাইকেই রেফার করার সুযোগ পায়। সবাইকে রেফার রেফার করলে আমরা সবাইকে নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। তো কারো কিছু বিষয় আর কিছু বলার আছে কারো? ঠিক আছে, তাহলে আমি আর বেশি সময় নিব না। আর আপনারা যদি শেষে একটা বিষয় বলবো, আপনারা যদি পরীক্ষায় কেউ অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে না, যেটা আগেও বলা হয়েছিল। তখন পরবর্তীতে সার্টিফিকেট নিতে চাইলে আপনাকে রিটেক পরীক্ষা দিতে হবে, 300 টাকা একটা এক্সাম ফি দিতে হবে। আশা করি এটা আপনাদের লাগবে না, আপনারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ভালো একটা রেজাল্ট নিবেন। ঠিক আছে, তাহলে আমি শেষ করব। আচ্ছা, আমার একটা কথা ছিল। আমার জি হচ্ছে বলুন। প্রোফাইলের ভিতরে নামের জায়গায় ওখানে হচ্ছে যে আমার মেইল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এটা আমি কিভাবে চেঞ্জ করব? ও, আচ্ছা, এটা আমাদের সাথে একটু যোগাযোগ করবেন হেল্পলাইনে, দিয়ে আমি অর্ডার হচ্ছে নাম্বারটা। গ্রুপে জানাইছিলাম, তো ওনারা হচ্ছে যে আমার হচ্ছে যে অর্ডার আইডি নিয়েছিল, বাট তারপরে আর কোনো কিছু মানে চেঞ্জ করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আপনার হচ্ছে আপনি কাইন্ডলি আরেকবার ইস্যুকনের আইডি গুলোকে মেনশন করে অর্ডার নাম্বারটা সাথে সঠিক নাম্বারটা দিয়ে বলবেন যে নামটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা হয়তো আচ্ছা। তাহলে দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে কন্টিনিউ করুন। আর মেসেঞ্জার গ্রুপ থেকে কেউ লিভ নেবেন না, সাপোর্ট গুলো নেবেন ইশিকন থেকে। ইশিকন কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে না পার্সোনালি যে কার কি সমস্যা। আপনাদের সমস্যা হলে অবশ্যই ইশিকনের কাছ থেকে আপনারা সাপোর্ট গুলো নিবেন। আর ইশিকন যেহেতু বলেছে আপনাদের লাইফ টাইম সাপোর্ট দেবে, অবশ্যই সাপোর্টটা ইশিকন দিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া, আপনি কন্টিনিউ করুন, আমি তাহলে লিভ নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের হচ্ছে যে এক্সামের কথা বললো, তো ফাইনাল এক্সাম তো আমরা লাস্ট যেটা দিলাম এটা না? হ্যাঁ হ্যাঁ। আমাদের কি আর কোনো এক্সাম আছে, নাকি এটাই না না, লাস্ট এক্সাম ওটাই ছিল? ও ওটাই আচ্ছা আচ্ছা। লাস্ট এক্সাম। ভাইয়া স্যার আমি ইন্টার্নশিপের এক্সাম বিষয়টা স্যার বুঝলাম। দিয়েছিলাম বাট রেজাল্টটা আমার আসেনি ভাইয়া। আমি আপনাকে গ্রুপে মেসেজ দিয়েছিলাম। টাইমলি দিয়ে সাবমিশন দিয়েছিলেন মানে জি টাইম ভাই, আমি 12টা মানে ছিল না? আমি 11টার ভিতরে মানে 10টা 40 থেকে 47-এর মধ্যে আমি সাবমিট করেছি। ওকে। আমার মেসেঞ্জারে নক দিয়েছিলেন কি? জি ভাই, আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম। আচ্ছা, রিপোর্টটা আর আপনার অর্ডারিটা মেসেজ মানে মেসেঞ্জারে ইনবক্সে আলাদা করে মেসেজ একটু দিয়ে রাখেন, কেমন? জি এখন ভাই, আমি এখনই দিয়ে আচ্ছা, অর্ডার আইডিটা দিন যাতে জি দেখতে ভাই, সুবিধা। ঠিক আছে। ওকে। আচ্ছা। স্যার, এটা কি আমাদের লাস্ট ক্লাস? হ্যাঁ, টেকনিক্যালি আজকে আমাদের লাস্ট ক্লাস। অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস গতদিন ছিল। এটা হচ্ছে কি, যদি রিভিউ ক্লাসটা মূলত যদি কারো ইস্যু থাকে, প্রবলেম থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, তখন এক্সট্রা করে একটা ক্লাস নেওয়া হয় বা নেওয়ার অনুমতি থাকে। তো ওটাই আজকে হচ্ছে আমরা ইউটিলাইজ করছি রিপোর্ট রাইটিং আলোচনার জন্য। আচ্ছা স্যার, হুম। ইস্কন থেকে তো অফিসিয়ালি ইথিক্যাল হ্যাকিং এর জন্য 40টা ক্লাস আছে, বাট এখন তো আমাদের 37 নম্বর ক্লাস চলতেছে আজকে নিয়ে। আরো হ্যাঁ তো 3টা ক্লাস স্যার বাকি আছে এখনো। হ্যাঁ, ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর আরো 4টা না 6টা ক্লাস হয়। সেই হিসেবে ক্লাস সংখ্যা হয়ে যাবে 41 42টা মতো। ওকে। ফ্রিল্যান্সিং এর ক্লাস সহ টোটাল হচ্ছে আপনাদের 40টা ক্লাস দেখানো ওয়েবসাইটে।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। এমনি হ্যাকিং এর ক্লাস হচ্ছে 35টা, একটা দুটা এক্সট্রা যদি লাগে নেওয়ার অপশন থাকে এজন্য। তাহলে স্যার আজকের ক্লাসটা কি আমাদের এক্সট্রা? হ্যাঁ, এক্সট্রা ক্লাস করে নিচ্ছি। ওই তো বললাম না যে এটা মূলত রিভিউ ক্লাস। রিভিউ ক্লাসের কনসেপ্ট হচ্ছে মনে করেন আপনাদের কোনো একটা কোশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে, একটা টুলস বুঝতে অসুবিধা হচ্ছে, এটার জন্য ক্লাসটা বরাদ্দ রাখে। তো ওটাই আমরা ইউটিলাইজ করছি, কারণ আমাদের সিলেবাসের আলোচনা শেষ হয়নি। ওকে, রিপোর্ট স্যার রাইটিং। আমাদের স্যার হ্যাঁ, আমাদেরকে যদি প্র্যাকটিক্যালি স্যার একটা মানে আপনার যে কাজগুলা পান স্যার একটা প্র্যাকটিক্যালি যদি করে দেখাইতেন আমাদেরকে স্যার। এখানে আমার তো কাজ হয় বড় বড় প্রতিষ্ঠানের সাথে। এই প্রতিষ্ঠানগুলো সবগুলোরই হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে নিতে হয়, এনডিএ। তো এনডিএ সাইন করার কারণে তাদের, এমনকি এরকম পাবলিক প্লেসে সে তাদের নামও আমি উচ্চারণ করতে পারি না, মানে এতখানি প্রাইভেসি মেনটেন করতে হয়। যার কারণে নাম উল্লেখ না করে ক্লাসে যেটা আপনাদের করেছি, প্রতি ক্লাসে খেয়াল করবেন যে ক্লায়েন্ট কি চায়, এই স্ক্যানটা কতখানি করব, কিভাবে করব, এভাবে ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সরাসরি এগুলো কিছু উল্লেখ করলে সমস্যা আছে, যে একটা নিউজ আছে না যে নাম বললে চাকরি থাকবে না, এমন অবস্থা। ঠিক আছে, যার কারণে সরাসরি বলা বা এগুলোর প্রচার করা মুশকিল। ওকে, এমনি সিনারিও বেসড করে ক্লাসে যেমন আলোচনা করেছি এরকম স্যার বলেন। রেকর্ডিংটা কি আজকে দেওয়া যাবে স্যার? আমি অ্যাকচুয়ালি একটু বাইরে তো অনেক কিছুই শুনতে পাইনি। বুঝিনি, উনি বুঝিনি। মেবি ক্লাস রেকর্ডের কথা বলতেছিলেন। ও, ক্লাস রেকর্ড, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আমি দিয়ে দিব আজকে এটা। আচ্ছা, যেটা বলছিলাম যে রিপোর্ট রাইটিং এর আলোচনা করছিলাম, একটা বিষয় বলেছিলাম যে আপনি যত এফোর্টই দেন, যাই দেন, দিন শেষে তাদের কাছে, ক্লায়েন্টের কাছে যাবে মূলত রিপোর্ট। আপনি কত রাত জেগে কাজ করেছেন, কতখানি পরিশ্রম করেছেন, দে ডোন্ট কেয়ার। যে আপনি রিপোর্টে আসলে কিভাবে উপস্থাপন করছেন, কি কি উইকনেস, সেটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। তো তার কারণে রিপোর্ট লেখাটা খুব গুরুত্বপূর্ণ। এবং পেনিট্রেশন টেস্টিং এর রিপোর্ট, বাগ হান্টিং এর রিপোর্ট, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনি অনেক এফোর্ট দিয়েছেন কিন্তু রিপোর্টটা ঠিকভাবে গুরুত্ব দিয়ে লেখা হয়নি। লেখা হয়নি দেখে অ্যাকচুয়ালি আপনি যেই পরিমাণ রিটার্ন পাওয়ার প্রত্যাশা করতেন, ফর এক্সাম্পল প্রত্যাশা করছেন যে একটা বাগ রিপোর্ট করছি, এর জন্য আমাকে $500 দিবে, মনে করুন এরকম একটা চিন্তা আপনি, কিন্তু রিপোর্টটা ঠিকভাবে লেখা না থাকার কারণে সান্ত্বনা পুরস্কার হিসেবে $50 বা একটা টি শার্ট পাঠিয়ে দিয়ে দিল। এমন হয়, এমন হতে পারে, কারণ এই রিপোর্টে খুঁটিনাটি বেশ কিছু বিষয় বোঝার আছে, খেয়াল করার আছে। ওকে, তো এগুলো একটু আলোচনা করব। তো রিপোর্ট জিনিসটা আবার একদম গ্রাউন্ড থেকে, একদম জিরো থেকে আপনাদের লেখার কোনো দরকার নেই। রিপোর্টের বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়, আমি সেই টেমপ্লেটেও যাচ্ছি। তার আগে বলি, রিপোর্টে মূলত দুইটা জিনিস থাকতে হয়, এক্সিকিউটিভ সামারি, আর আরেকটা হচ্ছে টেকনিক্যাল ডিটেলস। সামারি অংশটা মূলত যারা হচ্ছে বিজনেস বা সি লেভেল এক্সিকিউটিভ, সিইও, এমডি, সিটিও, হ্যাঁ, সিসো, এই টাইপের মানুষরা আপনার রিপোর্টটা দেখবে, করবে। একটা অর্গানাইজেশনে একটা সিকিউরিটি টেস্ট যখন করা হয়, এটার সাথে বেশ কয়েকটা টিম যুক্ত থাকে। তো এক্সিকিউটিভ মানুষজন যখন পরে, ওদের বাস্তবে আসলে সময় নেই আপনার সাথে 5 মিনিট বসে যে কথা বলবে, এই সময়টাও তাদের অনেক সময় থাকে না। হ্যাঁ, তো সেখানে একটা আস্ত রিপোর্ট এখন, আবার তারা অনেক ক্ষেত্রে দেখা যায় নন টেকনিক্যাল পারসন। এখন আপনি যদি তারে মেটাসপ্লয়েটের একটা এক্সপ্লয়েট নিয়ে কথা বলেন, হ্যাঁ, আইডর ভুলনারেবিলিটি নিয়ে কথা বলেন,
সে কিছুই বুঝবে না। যতটা সম্ভব নন টেকনিক্যাল ভাষা এবং শর্ট করে, শর্ট প্লাস টু দা পয়েন্ট, যে অ্যাকচুয়ালি উইকনেসটা কি কি ছিল এই পার্সপেক্টিভে, এই ফোকাস করে লেখা, শর্ট করে লেখা, এবং যতটা সম্ভব নন টেকনিক্যাল করে উপস্থাপন করা। তবে এটা নন টেকনিক্যাল বিষয়টাও ভ্যারি করতে পারে। যাই হোক, যতটা নন টেকনিক্যাল ভাষায় প্রফেশনাল শব্দে সামারি বলা যায়, খুব শর্ট করে একটা সামারি বলার। টেকনিক্যাল ডিটেইলস অংশটাতে মূলত আমরা উইকনেস যেগুলো পেয়েছি, যা যা টেস্ট করেছি, যা যা টুলস টেকনিক টেস্ট, এটার ডিটেইলস আমরা মূলত এখানে বলে থাকি। কেন? কারণ এই রিপোর্টটা দেখে দেখে তারা ইস্যুগুলো ফিক্স করবে। তো কোথায় ইস্যু ছিল, আমি কোন পোর্টে কোন সার্ভিসে আক্রমণ করেছি, ওই সার্ভিসের কি মিসকনফিগারেশন ছিল বা কি এক্সপ্লয়েট ছিল, এই বিষয়গুলো তাদেরকে তো বলতে হবে। নাহলে তারা ফিক্স করবে কিভাবে? আমি তো একটা সিকিউরিটি টেস্ট করলাম, আমার কাজ হয়তো আমার কাছে কাজ শেষ, কিন্তু ওই অর্গানাইজেশনে তো কাজ তখনও শেষ হয়নি, তার কাজের শুরু। তার ওই ইস্যুগুলো ফিক্স করতে হবে। ওকে, তো ফিক্স করার জন্য টেকনিক্যাল ডিটেলস পার্টটাতে, এই যে আপনাদের ফাইনাল এক্সামটাতে যে বলেছিলাম না, যে ইস্যু যেগুলো পাচ্ছেন সেটার স্ক্রিনশট, কি 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 ভাবে কি উইকনেসটা অ্যাকচুয়ালি এক্সপ্লয়েট করছেন, এই বিষয়গুলো যেন সেখানে উল্লেখ থাকে, উল্লেখ রাখতে হয়। এই টেকনিক্যাল ডিটেলস পার্টটাতে এই যে টুলস ব্যবহার করছেন, যে আউটপুট আসছে, এই ডিটেলস গুলো সব লিখে রিপোর্টটা তৈরি করতে হয়। আচ্ছা, তো আমরা কিছু টেমপ্লেট দেখি, দেখলে বুঝে যাব। পেন টেস্ট রিপোর্টস। আচ্ছা, এখানে অনেকগুলো রিপোর্টের এক্সাম্পল আছে। আমি এটার লিঙ্কও আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পারেন। কাজটা আসলে এখান থেকে একটা যে কোনো একটা দেখে তার ফরম্যাট অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন। ওকে, আমি র্যান্ডমলি কাকে নেওয়া যায়, ইনটেস্ট নামে কি আছে, কিছু আছে অডিট। অডিটের কনসেপ্ট একটু ভিন্ন। অডিটের কনসেপ্ট একটু ভিন্ন। আমাদের লাগবে পেনেট্রেশন টেস্ট বা অ্যাস্ট্রার, এটা দেখতে পারি আমরা। স্যাম্পল ভিএপিটি রিপোর্ট। ভিএপিটি রিপোর্টটা ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। তো বিষয় হলো, বাংলাদেশের অধিকাংশ কোর্সেই এটা কোনো আলোচনাই করে না, কিন্তু রিয়েল লাইফে কাজে লাগে কিন্তু এই জিনিসটা। ওকে, আচ্ছা, তো রিপোর্ট কেমন হয় এখানে? যদি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজটা করেন, তো তাদের নিজস্ব ডিজাইন থাকে। হুম, কেমন থাকবে পেজ? তো এখানে একটা ডিজাইন, অ্যাস্ট্রা নামের প্রতিষ্ঠান, তাদের ডিজাইন অ্যাড করেছে, ডকুমেন্ট একটা ডিটেলস অ্যাড করেছে, কবের করা, কতদিন সময় লেগেছে। ওকে, এবার টেবিল অফ কন্টেন্টস। এখানে হচ্ছে দেখুন, এক্সিকিউটিভ সামারিটি দেয় একদম ফার্স্টে শর্ট কনসিয়াস করে। দ্য পারপাস কি ছিল এরকম। আহ, এখানে আরো কয়েকটা জিনিস অ্যাড করেছে, স্কোপ অফ টেস্টিং, তো তারা কি কি টেস্ট করেছে, এবং গ্রাফিক্যাল, এটাও ইম্পর্ট্যান্ট। এটাও রিসেন্ট কিছু কাজ করতে গিয়ে একটা সময় বুঝতাম না এটার ভ্যালু কি, কিন্তু এখন রিয়েলাইজ করতে পারি গ্রাফিক্যাল সামারিটা ইম্পর্ট্যান্ট। কারণ টেক্সট যে লিখছি, এটাও অনেক সময় অনেকে খেয়াল করতে চায় না যে আমি কি উইকনেস পেয়েছি, হ্যাঁ, কোনটা কত উইকনেস, কিন্তু এরকম ছবির মতো যদি বানিয়ে দিতে পারেন। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ টাজ জানেন, তারা জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এরকম
এক্সেল মতো দিয়ে বা চার্ট ইনসার্ট করা যায়, হুম, অথবা অনলাইনে পাই চার্ট বার চার্ট বানানোর কোনো একটা সাইটে গিয়ে যে যে কটা উইকনেস পেয়েছেন, মনে করুন আপনাদের ফাইনাল এক্সামের কথাটাই যদি বলি, যে যে উইকনেস সেখানে পেয়েছেন, হ্যাঁ, সেটা নিয়ে একসাথে করে আপনি মনে করুন 5টা 10টা উইকনেস পেয়েছেন ফর এক্সাম্পল, 10টা কোনটা কি ক্যাটাগরি, কিছু হাই ক্যাটাগরি, কিছু ক্রিটিক্যাল, কিছু মিডিয়াম, এরকম বা চার্ট টার্ট বানিয়ে দিতে পারেন। একটা ভালনারেবিলিটিস লিস্ট থাকলে বেটার। আর এইখানে হচ্ছে পরের সেকশনে গিয়ে ডিটেলস গুলো একটা একটা করে উইকনেস নিয়ে, যে এটা উইকনেসের একটা টাইটেল দেয়া, একটা ডিটেইলস দেয়া যে এটা আসলে কি উইকনেস, এবং এরপরে একটা খুব 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 ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। খেয়াল করেছেন আপনারা ক্লাসেও বিভিন্ন সময় যে আলোচনা করেছি, উইকনেস গুলোর ইম্প্যাক্ট বোঝানোর চেষ্টা করেছি, যে এই উইকনেস বা এই ইনফরমেশন যদি ডিসক্লোজ হয় এর মাধ্যমে বিজনেসের আর কি কি ক্ষতি হতে পারে। তো আপনি যে উইকনেস গুলো পেয়েছেন, নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে একটা ইম্প্যাক্ট লেখার চেষ্টা করবেন। অনলাইনেও বিভিন্ন সাহায্য নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি স্টোর এক্সেসেস পেয়েছেন, আপনি খুঁজলেন যে এইটার ইম্প্যাক্ট কি হয়, তবে হুবহু অনলাইন থেকে কপি করে পেস্ট করবেন না ইম্প্যাক্টের বিষয়গুলো। কারণ কি? কারণ একটু কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করবেন। আহ, এখন সব উইকনেস সবার কাছে সমান ভ্যালুয়েবল নাও হতে পারে। মনে করুন আইডরের কথাই যদি বলি, এখন একটা ওয়েবসাইট বানিয়েছেই এমন করে যে ওখানে ইউজার আইডি লিখে সার্চ করলে অন্য ইউজারের ইনফরমেশন শো করে। তারা নিজেরাই এভাবে সাইটটা ডিজাইন করেছে, নিজেরাই তৈরি করেছে যেন ক্লিক করলে আরেকজনের ইনফরমেশন দেখায়। তো তার কাছে এই আইডর উইকনেস কিন্তু আইডরই, তার কাছে এটার ইম্প্যাক্ট একরকম হবে। আবার একটা ব্যাংকের কাছে যদি যান, যে ব্যাংকে কি হচ্ছে, একজনের ক্রেডিট কার্ডের ইনফরমেশন আরেকজন দেখতে পাচ্ছে, তো তার ব্যাংকের বিজনেস পার্সপেক্টিভে এটার ইম্প্যাক্ট হবে আরেক রকম। বুঝলেন? আপনি তো টেস্ট করছেন কয়েকদিন ধরে, মাস খানিক সময় নিয়ে বা সপ্তাহ খানিক সময় নিয়ে, মনে করুন এই example.com এর উপরে টেস্ট চালিয়েছেন। আপনি বুঝতে পারছেন একটু কিছুদিন টেস্ট করলে, কিছু প্র্যাকটিস করলে আরো রিলেট করতে পারবেন আমার কথাগুলো। আপনি টেস্ট করছেন, ক্রমাগত তাদের সাইট ভিজিট করছেন, তো সেখান থেকে আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি তাদের বিজনেসটা কিসের। আমি যে উইকনেসটা বলছি, এই উইকনেসটা যদি থাকে তার বিজনেসের কি ক্ষতি হবে। কিছু সাজেস্টেড ফিক্স বলতে পারেন। আর একদমই না পারলে অনলাইন থেকেও হেল্প নিতে পারেন, যে এই উইকনেসের কি কি ফিক্স হয়ে থাকে। স্টেপস টু রিপ্রোডিউস দিতে পারেন অ্যাপ্লিকেশন রিলেটেড উইকনেস গুলোর ক্ষেত্রে, কি কমান্ড দিয়ে কি পেয়েছিল। হ্যাঁ, প্রুফ হিসেবে এই জায়গাগুলোতে স্ক্রিনশট, কমান্ডের আউটপুট, টুলসের আউটপুট, এই জাতীয় জিনিসপত্র দিতে পারেন। ওকে, আচ্ছা, আরেকটা রিপোর্ট দেখি আমরা। পেন টেস্ট কোথায়? এক্সাম্পল রিপোর্ট এটা। ওকে, এখানে দেখুন টেবিল অফ কন্টেন্টস বানিয়েছে। ওকে, এখানে হচ্ছে গিয়ে ডকুমেন্ট যে এক্সিকিউটিভ সামারি, এখানে অবশ্য স্যাম্পল রিপোর্ট, এই ধরনের নামগুলো হাইড করে দিয়েছে। একটা গ্রাফিক্যাল অংশ দিয়েছে, কি কি পেয়েছে, রিস্ক রেটিং এর স্ট্যান্ডার্ড কি ছিল, ফাইন্ডিংস এর একটা ওভারভিউ। আচ্ছা, এতটুকুই শেষ। আর এরপরে হচ্ছে এই যে টেকনিক্যাল ডিটেলস সেকশন, এখানে প্রত্যেকটা উইকনেস আলাদা এভিডেন্স আকারে, এভিডেন্সের ভিতরে কি বলছে, যে স্ক্রিনশট দিচ্ছে বা আউটপুটের জিনিসগুলো দেখাচ্ছে, কি পেয়েছে, কিভাবে করেছে। হুম, আচ্ছা, এগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট মোটামুটি, এই ধরনেরই রিপোর্টগুলো মোস্ট অফ দ্য টাইম লেখা হয়ে থাকে। ওকে, বড় রিপোর্ট। আচ্ছা,
আর বাগ বাউন্টি যে রিপোর্ট গুলো হয় ওটা একটু ভিন্নতা আছে। বাগ রিপোর্ট, এটা হ্যাকার ওয়ান বা এই সাইট গুলোতে অলরেডি তারা একটা কি বলে কাঠামো দাঁড় করিয়ে রাখে, ওইটা ফলো করে লিখলেই হয়। তারপরও আমি কতগুলো দেখাই, এটা কিসের, এটা মার্ক ডাউন করে রেখেছে। এই যে রিপোর্টের ফরম্যাটটা খেয়াল করুন, একটা ফার্স্টে টাইটেল দিয়েছে, হুম, একটা ওভারভিউ বা ডেসক্রিপশন দিতে পারেন, নাম আলাদা করে দিয়ে হোক, বা দিয়ে হোক যে উইকনেসটা কি, ইম্প্যাক্ট পড়ে কোনো কোনো ক্ষেত্রে। কিছু উইকনেস এমন হয় যে যখন ডেসক্রিপশন বলছেন, এখানে লিখছেন, ওই জায়গাতে আসলে কথার মাঝখানে ইম্প্যাক্ট চলে আসে বা লেখা যেতে পারে, সেভাবেও দিতে পারেন। অথবা যদি মনে হয় নিচে আলাদা করে, যেমন ওইখানে দেয়নি, ওইখানে আলাদা করে ইম্প্যাক্ট শব্দটা উল্লেখ করেনি, সরাসরি ডিটেইলস বলেছে, এরপর স্টেপস টু রিপ্রোডিউসে চলে গিয়েছে, তো চাইলে আলাদা করে নিচে প্যারা করে ইম্প্যাক্ট জিনিসটা লিখে দিতে পারেন। অথবা এই শুরুতে যে ওভারভিউ দিচ্ছেন বা ডিটেইলস ডেসক্রিপশন বলছেন, ও হ্যাঁ, এইখানে যে ইম্প্যাক্টটা বলেছে, যে এই উইকনেসটার যদি থাকে টার্গেটে, তাদের কি কি ক্ষতি হতে পারে। স্টেপস টু রিপ্রোডিউসটাতে হচ্ছে স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে করে লিখতে হয়। বাগ বাউন্টি রিপোর্ট গুলো, মনে করুন সিঙ্গেল রিপোর্ট, একটা রিপোর্টে একটা উইকনেসই লেখা হয়ে থাকে। পেন টেস্ট রিপোর্টে কি হয়, একটা রিপোর্ট, তার ভিতরে যতগুলো উইকনেস পেয়েছি সবগুলো একসাথে উপস্থাপন করে। হুম, পার্থক্য আছে। স্টেপস টু রিপ্রোডিউসটা গুরুত্বপূর্ণ, আপনি ঠিক কি কি ভাবে কোন কোন কমান্ড দিয়ে কোন কোন মেকানিজমে হ্যাকটা করেছিলেন বা উইকনেসটা পেয়েছিলেন, এইটা উল্লেখ করতে হয়। এবং এমন ভাবে লিখবেন যেন আপনার এটা পড়ে অন্য কেউ সেম উইকনেসটা খুঁজে পেতে পারে। কারণ আপনি যখন বাগ বাউন্টিতে রিপোর্টটা সাবমিট করছেন, আপনার এই রিপোর্টটা পড়ে ওই বাগ বাউন্টি যারা ম্যানেজার আছে, প্রোগ্রাম ম্যানেজার, তারা সেম উইকনেসটা খুঁজে বের করার চেষ্টা করবে। তো এই স্টেপগুলো যদি ঠিকভাবে না লেখেন, এলোমেলো করেন বা কনফিউজড করে ফেলেন, তখন তারা কিন্তু এটাকে কোনো কোনো সময় ক্ল্যারিফাই করার জন্য বলতে পারে যে আরেকটু ডিটেইলসে লেখো। কোনো কোনো সময় দেখা গেল ডুপ্লিকেট বা নট অ্যাপ্লিকেবল এরকম বিষয়বস্তু বলে দিতে পারে। ওকে, তো এটা খেয়াল রাখার বিষয়। আচ্ছা, এরপরে পিওসি, যদি কোনো পেলোড থাকে, সেই পেলোড বা আপনি যে উইকনেসটা পেয়েছেন সেটার মাধ্যমে যে কোনো একটা সেনসিটিভ কোনো ডাটা দেখা যাচ্ছে বা কোনো একটা ইম্প্যাক্ট ফুল কোনো একটা কাজ করা যাচ্ছে, হ্যাঁ, কোনো একটা হ্যাকিং এর যেটা টাস্ক, কোনো অ্যাক্সেস বা রিড রাইট অপারেশন কিছু একটা করা যাচ্ছে, সেটার স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করে ভিডিও সেটা অ্যাড করবেন। নিচে কিছু রেকমেন্ডেশন বা রেমেডিয়েশন জিনিসপত্র দিলে বেটার। আমরা ক্লাসেও বিভিন্ন বাগ বাউন্টি রিপোর্ট পড়েছি, তাই না? কয়েকটা ক্লাসে চেষ্টা করেছি কিছু বাগ বাউন্টি রিপোর্ট শেয়ার করার জন্য। প্রায় জায়গাতেই এই রকম ফরম্যাট মেনটেন করে থাকে মূলত। কিছু রেকমেন্ডেশন রিমেডিয়েশনের জন্য কিছু স্টেপ দিলে বেটার। ওকে,
তবে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা পার্ট, স্টেপস টু রিপ্রোডিউস, তারপর হচ্ছে পিওসি, প্রুফ অফ কনসেপ্ট। যে কথা, যে উইকনেসের কথা বলছি তার প্রমাণ কি এবং কিভাবে সেই উইকনেসটা পাওয়া যাবে। এবং আরো একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইম্প্যাক্টটা বোঝানো। না হয় মানলাম উইকনেস, না হয় তারা আমার স্টেপস টু রিপ্রোডিউস দেখে দেখে উইকনেসটা খুঁজে বের করতে পারলো, কিন্তু ইম্প্যাক্ট কি, না হয় বুঝতে পারছি এটা একটা এক্সেসেস উইকনেস, কিন্তু আমার বিজনেসের ক্ষতি কিভাবে হবে এই বিষয়টা বোঝানো লাগবে না? ওকে, ইম্প্যাক্টটা বোঝানোর দরকার পড়বে। ওকে, এবং বাগ হান্টিং রিপোর্টগুলো আরো পড়তে পারেন। রিপোর্টগুলো পড়লে মাঝে মধ্যেই বিভিন্ন উইকনেসের রিপোর্ট পড়ার চেষ্টা করবেন, এতে করে লেখার ধরন কিভাবে উপস্থাপন করছে, কোন কোন বিষয়গুলো, কোন কোন খুঁটিনাটি বিষয়গুলো সেখানে উল্লেখ করছে ধরতে পারবেন। কিছু 5, 7, 10টা রিপোর্ট পড়লে দেখবেন যে এই কনসেপ্টগুলো অনেকটা রিলেট করতে পারছে। ওকে, তো এইগুলো আমাদের রিপোর্ট রাইটিং এর আলোচনা। ঠিক আছে, আর আর যেহেতু লাস্ট ক্লাস, এরপরে আর এভাবে কথা হবে না। যেটা করতে পারেন, সিকিউরিটিতে যেটা দেখেছি অধিকাংশ ব্যাচে আসলে কেউ লেখাপড়াটা ধরে রাখে না। এটা একটা বড় ভুল। কারণ হলো একটু কিছুদিন লেগে থাকাটা দরকার। আপনারা রিয়েলাইজ হয়তো কিছু করতে পারছেন, এখন তো সিকিউরিটিটা অনেক বড়, অনেক কিছু এক্সপ্লোর করার আছে এবং ফিল্ড বড় হওয়ার কারণে সুযোগও আছে, কিন্তু সুযোগটা কাদের জন্য? যারা স্কিল্ড, প্র্যাকটিক্যাল স্কিলটা ভালো, যারা বুঝে, হ্যাঁ, টেকনোলজি নিয়ে আইডিয়া আছে। এটা একদিনে হবে না, এটা খুব স্বাভাবিক। ক্লাসে তো আমি বিভিন্ন পার্সপেক্টিভে বোঝানোর চেষ্টা করেছি। এখন যেটা করতে হবে, ক্রমাগত স্কিলগুলো বাড়াতে হবে। ক্লাসে আমি আপনাদের ট্রাই হ্যাকমির ল্যাব রুমগুলো, পোর্টসুইগারের ল্যাব রুমগুলো, এরকম বিভিন্ন জিনিস সাজেস্ট করেছি, মাঝে মধ্যে ফোর্স করেছি স্টাডি করার জন্য, অ্যাসাইনমেন্ট দিয়েছি। হুম, তো এইগুলো অব্যাহত রাখতে হবে। এখন আপনি যদি ছেড়ে দেন, প্র্যাকটিসটা যদি রেগুলারলি না করেন, হঠাৎ করে 6 মাস পরে গিয়ে দেখবেন যে ক্লাসের কনসেপ্টই আপনার মাথায় থাকছে না। আমাদের ব্রেইনের মেকানিজমটাই আসলে এমন, সপ্তাহ খানেকের বেশিও কোনো কিছু আসলে মনে রাখে না তেমন একটা। 1 সপ্তাহ পরেই দেখবেন অনেক কিছু ভুলে গিয়েছেন, ভুলে যাবেন। তো প্রতিনিয়ত প্র্যাকটিসের উপর থাকাটা জরুরি। প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা একটু সময় দিবেন এই ল্যাব রুমগুলো সলভ করার জন্য। কেউ কেউ জিজ্ঞাসা করে নতুন আর কোনো কোর্স করার দরকার আছে কিনা। না, বাংলাদেশে হ্যাকিং এর যে কোর্সগুলো সবই আসলে আমি যতটুকু আলোচনা করেছি এর চেয়েও কম আলোচনা বা এর চেয়েও বেসিক আলোচনা, বা 1-2 টপিকের আলোচনা করে শেষ করে দেয়। তবে এতে অযথা টাকা পয়সা ওয়েস্ট হবে। তো বেটার ওই টাকাগুলো দিয়ে বিভিন্ন প্রিমিয়াম ল্যাব, যদিও পোর্ট সুইকারের ল্যাবগুলো অনেক ভালো, অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য অনেক আলোচনা সেখানে আছে। যদি একান্তই চান মাঝে মধ্যে যে টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ট্রাই হ্যাকমির সাবস্ক্রিপশন নিয়ে 1-2 মাসের জন্য ওর যে প্রিমিয়াম যে রুমগুলো আছে, লার্নিং পাথগুলো শেষ করতে পারেন। ফ্রিতেও অনেক ভালো রুম সেখানে আছে, চ্যালেঞ্জ আছে। তারপরেও প্রিমিয়ামে দেখা যাবে আরো কোনো নতুন কিছু টপিক এক্সপ্লোর করা হবে। আর যদি টাকা পয়সা খরচ করতে না চান, ফ্রিতেই অনেক অনেক রিসোর্স রয়েছে। ওকে, একটু বাসায় সময়টা দিতে হবে। নতুন কনসেপ্ট টেকনোলজি নিয়ে যত বেশি জানবেন তত বেটার। আপনি যদি মনে হয় যে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আরো জানবেন, হ্যাকিং পরে,
কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে এটা দিয়ে যদি আরো ডিপ ডাইভে যান, যত জানবেন তত দেখবেন যে হ্যাকিং এর কনসেপ্ট, টেকনিক গুলো বোঝা আপনার জন্য সহজ হয়ে আসছে। ওকে, আর একটা হচ্ছে সার্টিফিকেশন নিয়ে প্রশ্ন করেন কেউ কেউ মাঝে মধ্যে। ইসি কাউন্সিল বা এরকম অফিসিয়াল সার্টিফিকেশন আসলে দরকার, নিলে ভালো। মানে এমন না যে এখন এটা ডিপেন্ড করে, কারণ আপনি যখন এখন একদমই বিগিনার, এন্ট্রি লেভেল, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, এইদার এই যে বিভিন্ন ল্যাব এনভায়রনমেন্টের যে টাস্ক, হ্যাঁ, ট্রাই হ্যাক মি রুম, সিটিএফ কম্পিটিশন, এগুলোতে আপনার অ্যাচিভমেন্ট দেখাতে হবে। এই অ্যাচিভমেন্ট গুলো আপনার সিমিলার টু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। আপনি এইভাবে কনভিন্স করতে পারবেন যে দেখো আমি রিয়েল সাইটে হয়তো এখনো হ্যাক করিনি, কিন্তু এই ধরনের ল্যাব এনভায়রনমেন্টে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আবার যদি এরকম বা এর পাশাপাশি সার্টিফিকেট থাকলেও যেটা হয় যে একটু ভেরিফিকেশন, ভেরিফাইড যে আপনার স্কিলটা আছে, এটা শুধু আপনি একাই বলছেন না, এটার একটা ভেরিফিকেশন আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে কিছু আহ, আপনার যাচাই বাছাই করা হয়েছে। তবে ইন্টারন্যাশনাল এই সকল সার্টিফিকেশনের অনেক দাম। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এগুলো 400 না 500 ডলার করে জানি দাম। একটু টাকা পয়সা সেভ করে, বা আরো কিছু সার্টিফিকেশন আছে, ইজেপিটি, ইজেপিটি $250। ইজেপিটি সিকিউরিটি প্লাস সিএইচ, হ্যাঁ, এই টাইপের সার্টিফিকেশন নিতে পারেন। এগুলো নিলে, এবং আরো অনেক সিকিউরিটি সার্টিফিকেশন আছে, কিন্তু এন্ট্রি লেভেলে এগুলো দেখতে পারেন, এরা মার্কেটে আপনার ভ্যালুটা বাড়িয়ে দিবে। আচ্ছা, যাই হোক, আজকে আর আলোচনা যাব না। আর একটা question, স্যার। স্যার, হ্যাঁ, বলুন। স্যার আমি হচ্ছে আপনাকে ক্লাসের মানে আমাদের ক্লাস শুরুর ফার্স্টের দিকে বলছিলাম স্যার, ওই যে কোনো পিসি থেকে কোনো ডেটা রিকভারি করা যায় এমন একটা সফটওয়্যারের কথা, তো স্যার বলছিলেন লাস্টের দিকে দেখাইতো। স্যার একদম লাস্ট ক্লাসে এই জন্য বললাম আর কি। ওরকম কি কোনো সফটওয়্যার আপনার যদি জানা থাকে তাহলে একটু শেয়ার করেন। ফ্রিতে তেমন সফটওয়্যার জানা নেই, বা ফ্রি সফটওয়্যার গুলো ভালো হয় না। প্রিমিয়ামের ভিতরে একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, ইজ ইউএস ডাটা রিকভারি। সুবিধা হয় কি, ও আসলে অনেক ডাটা ফরম্যাট সাপোর্ট করে, 100 না 200 কত জানি এরকম ডাটা ফরম্যাট সাপোর্ট করে, আমার মনে নেই। যার কারণে আপনি অ্যাকচুয়ালি যেই টাকাটা অ্যাকচুয়ালি লাইসেন্সের জন্য দিচ্ছেন, কাজে লাগে। যদি ক্লায়েন্টের কাজ বা নিজের কম্পিউটারের পার্সপেক্টিভে চিন্তা করেন, আমার কম্পিউটার অনেক ফাইল, এক ছবিরই অনেক ধরনের ফরম্যাট হয়, কিন্তু জেপিজি, অ্যাভি, পিএনজি, হ্যাঁ, ওয়েবপি। তো ও যেটা করতে পারে, আহ, অনেক ক্যাটাগরি ডাটা রিকভার করে দিতে পারে। ফ্রিতে আপ টু 2 জিবি আপনাকে ডাটা রিকভার করতে দেবে। তো লাইসেন্স পারচেসের আগে ফ্রিতে ডাউনলোড করে দেখতে পারেন মেকানিজমটা কেমন, একদমই সহজ। নিচে হয়তো গ্রাফিক্যাল স্ক্রিনশট না দেয়া নেই, আর এটা রান করলে এই যে এরকম ড্রাইভ দেখাবে, ইউজার গাইডটা। আচ্ছা, এখানে ভিডিও দিয়ে রেখেছে, আমি লিঙ্কটা শেয়ার করে দেই। কিভাবে ব্যবহার একদমই সহজ, উইন্ডোজ সফটওয়্যার তো একবার দেখে নিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখে নেবো, জাস্ট নামটা জানার জন্য। ওকে। স্যার একটা বিষয়, স্যার ভিডিপি প্রোগ্রাম গুলোতে কি
বাগ হান্টিং করলে স্যার কোনো লাভ আছে? অভিজ্ঞতা হয়, একটু মাঝে মাঝে দেখা যায় কম্পিটিশন কম থাকে তো। মনে করেন আপনার বাগ বাউন্টি যেটা পে করে যারা, কম্পিটিশন থাকে বেশি, সবাই টাকা পয়সা পেতে চায়। কম্পিটিশন বেশি থাকার কারণে আমি মনে করেন যে যে কটা উইকনেস জানি, দেখা যাচ্ছে এর এর গুলো আগেই মানুষজন খুঁজে বের করে ফেলেছে। আমি ধরার আগেই 500 মানুষ অন্তত সেখানে ট্রাই করেছে। ভিডিপিতে কম্পিটিশন একটু কম থাকে, তো যে ল্যাবে প্র্যাকটিস করে যেরকম একটা অভিজ্ঞতা হয়, ভিডিপিতে প্র্যাকটিস করে সেরকম একটা অভিজ্ঞতা হয়। যে আচ্ছা, আর আরেকটা কাজ হয় এরকম যে রেপুটেশন বাড়ে, হ্যাকার ওয়ান বা বাগ ক্রাউডে প্রোফাইলে আপনার রেপুটেশন বাড়তে থাকবে। রেপুটেশন বাড়লে তখন হয়তো ডাইরেক্টলি টাকা পাচ্ছেন না, কিন্তু একটু ভালো রেপুটেশন হলে প্রাইভেট বাগ বাউন্টি যে প্রোগ্রামগুলো আছে সেটাতে ইনভাইট পেতে পারেন। প্রাইভেট বাগ বাউন্টি প্রোগ্রামগুলো আসলে প্রফিটেবল, কারণ সেখানে সুবিধা আছে, কম্পিটিশনও কম, আবার বাগ পেলে আপনি রিওয়ার্ডও পাবেন। ডাইরেক্টলি কাজ না করলে ইনডাইরেক্টলি কয়েকটা উপকার করে ভিডিপি গুলো। আর আরেকটা বিষয় স্যার, হলো ফেম এটা কি স্যার? হ্যাঁ, হলো ফেম নাকি হলো ফেম? হল অফ ফেম, ওই যে হ্যাঁ। যারা যারা হচ্ছে গিয়ে বাগ খুঁজে পাচ্ছে তাদেরকে সম্মানিত করার জন্য ওয়েবসাইটে একটা ডেডিকেটেড পেজ তারা তৈরি করে রাখে, যে এরা আমাদের হেল্প করেছে উইকনেস খুঁজে পেতে। একটা সম্মাননা দিয়ে তাদের ওয়েবসাইটে আপনার নামটা উল্লেখ করে রাখবে। স্যার এগুলা কি স্যার রেজুমেতে কি স্যার অ্যাড করা যাবে, মানে যে হ্যাঁ আমি? হ্যাঁ, এবং জব ইন্টারভিউ গুলোতে এগুলো অনেকেই খুব এখন টেকনিক্যাল ম্যানেজার, যারা মাথা মোটা এইচআর ম্যানেজার যদি ইন্টারভিউ নেয় সেটার হিসাব আলাদা, কিন্তু যারা টেকনিক্যাল পার্সন এরা যদি আপনার ইন্টারভিউ নেয়, এরা খুব ভালো এগুলোতে আপনাকে প্রায়োরিটি দিবে, যায় না এই মানুষ অ্যাকচুয়ালি হাতে কলমে টেস্টিং এর কাজ জানে, এই ধরনের কাজ করে সম্মাননা পুরস্কার পেয়ে এসেছে। স্যার আমাদেরকে যে বলছিলেন, শুরুতে বলছিলেন যে স্যার ওই যে আপনার টেলিগ্রাম গ্রুপে অ্যাড করাই দিবেন শেষের দিকে। ও হ্যাঁ, আচ্ছা আমি মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিব। কেমন? আর স্যার যেহেতু স্যার আজকে লাস্ট ক্লাস, আর এইভাবে তো স্যার একসাথে কমিউনিকেশন করা হবে না। তো স্যার আমাদেরকে যদি পেনিট্রেশন টেস্টিং এর স্যার একদম শুরু থেকে, সাপোজ স্যার আমি একজন ভাইয়ার, আমি আপনাকে আমার ওয়েবসাইট দিলাম এবং বললাম যে আমার এখানে কি কি প্রবলেম আছে অথবা কি করতে হবে স্যার, তাহলে শুরু থেকে স্যার আপনি কোনটা করবেন এবং শেষে তো স্যার আমাকে রিপোর্টটা দিবেন। প্রশ্নটা বুঝিনি, প্রশ্নটা কি? আর উনি বোঝাতে চাইছে যে হচ্ছে যে সাপোজ একটা বায়ার যদি তার ওয়েবসাইটে পেনিট্রেশন টেস্ট করাইতে চায়, তো হ্যাঁ একদম ফার্স্ট অফ অল কি কাজ দিয়ে শুরু করবেন আপনি, মানে হ্যাঁ হ্যাঁ টেস্টিংটা স্যার। কিভাবে শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা আপনি মানে কই থেকে কই কই যাবেন স্যার, ধাপগুলো যদি আমাদেরকে একটু বলুন। আচ্ছা আচ্ছা, একদম ফার্স্টে ক্লায়েন্টের সাথে ক্ল্যারিফাই করে নিতে হবে, ওয়েব হোক বা সিস্টেম হোক যেটাই হোক, আগে কথা বলে বা লিখিত ডকুমেন্ট হলে আরো বেটার। ক্ল্যারিফাই করবেন যে তোমার স্কোপ কি কি, এখন কয়টা ওয়েবসাইট, এবং যদি বলে 5টা ফর এক্সাম্পল, 5টা অ্যাড্রেস স্পেসিফাই করছে, আমি এই অ্যাড্রেসগুলোতেই টেস্ট করব। হুম, এটা স্পেসিফাই করে দিল, আমার স্কোপটা খুব সুন্দরভাবে ডিফাইন। এরপরে সেকেন্ডারি ফেজ, আমি কাজ এখনো শুরু করিনি, তার আগেই আরেকটা জিনিস জিজ্ঞাসা করে নেব, যে তোমার এখানে টেস্টিং এর কোনো রেস্ট্রিকশন আছে কিনা। অনেক ক্লায়েন্ট হয়তো এই বিষয়গুলো বুঝে না, তখন তাদেরকে আলাদা করে একটু বলে দিতে হয় যে দেখো, আমি মনে করুন পাসওয়ার্ড অ্যাটাক দিলাম বা ইন্ট্রুডারে দিয়ে আমরা যে ফাজিং এর কাজ করতাম না বার সুইটে, এগুলো করলে অনেক সময় অনেক লোড হয় কিন্তু, হ্যাঁ অ্যাপ্লিকেশন বা সিস্টেমের উপর লোড তৈরি হয়। তো এগুলো জিজ্ঞাসা করে বুঝে না, আমি ডস জাতীয় অ্যাটাক বা এরকম লোড বা প্রেসার পরে এই টাইপের কোনো অ্যাটাক ট্যাটাক করতে পারবো কিনা, কোনো মানে এই ধরনের কোনো লিমিটেশন রেস্ট্রিকশন আছে কিনা তোমার সিস্টেম, বা এমন যদি হয় যে অফিস টাইমে না, অফিস টাইমের বাইরে অন্য সময়ে টেস্টিং করব, মানে এই ধরনের কোনো লিমিটেশন রেস্ট্রিকশন আছে কিনা। স্কোপটা ডিফাইন করলাম,
লিমিটেশন স্যার রেস্ট্রিকশনটা স্যার ডিফাইন ওনার করো। থাকলো, স্যার ওনার রেস্ট্রিকশন থাকলো, কিন্তু স্যার উনি যদি বললো না আমাদেরকে তখন? না, এই জন্য আগে জিজ্ঞাসা করে, আপনি নিজে জিজ্ঞাসা করে নেবেন। অনেক ক্লায়েন্ট আছে বলতেই চাবে না, এই জন্য আপনি নিজে ইচ্ছা জিজ্ঞাসা করে করে নেবেন যে দেখো এমন এমন কিন্তু হয়, তো আগেই ক্ল্যারিফাই করে নাও, নাহলে পরে গিয়ে তোমার কিছু ড্যামেজ হলে সেটা দায়ভার কিন্তু আমার না। তো আগেই কথা বলে ক্ল্যারিফাই করে নাও আমি কতটুকু করবো, এবং বোঝাবেন তাকে যে এই টেস্টে এই ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। সব টেস্টেই যে আপনার ক্ষতি হবে তা না। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি কাজের ক্ষেত্রে যেটা করি, কারণ মোস্ট অফ দ্য কাজে আমার যেটা হয় যে আসলে টাইম সব সময় কম। হ্যাঁ, বিশাল বড় অ্যাসেট, অনেক অ্যাসেট, টাইম কম। তো প্যারালালি কাজ করতে হয়। তো মনে করুন ব্যাকগ্রাউন্ডে অটোমেটেড স্ক্যানার দিয়ে স্ক্যানে দিয়ে রাখলাম, ও ওর মতো করে ফাইন্ড আউট করতে থাকুক, আমি এই পাশে ম্যানুয়ালি আমার মতো আগে এনুমারেশনের চেষ্টা করি। কিছু ক্লায়েন্ট আছে যে স্কোপ যখন বলছে যে এইটা এটা টেস্ট করব, তখন সেখানে আরো সুনির্দিষ্ট করে দেয়। তো তখন সবকিছু আমার এনুমারেট হয়তো করা লাগছে না, সে বলেই দিয়েছে আমার এই 3টা সাব ডোমেইনে টেস্ট করতে, বা শুধু একটাই ডোমেইন আছে এটার, এটাতেই টেস্ট করতে। তখন কিন্তু আমি এনুমারেশনের ওই ফেজগুলো স্কিপ করে যাব। আর যদি না বলে বা বলে যে যা আছে সব, তখন আমাকে এনুমারেশনটা করতে হবে যে আচ্ছা এটার পরে এটা, ওটার পরে এটা। এনুমারেশন করে আমরা ইনফরমেশন নিতে থাকবো। তবে যদি দেখি এমন যে না, অনেক অ্যাসেট, অনেক বড়, মানে শুধু এনুমারেশন করতে করতেই দেখা যাচ্ছে আমার সময় চলে যাবে, তো তখন কি করবো, ওইখানেও প্যারালালি আগানোর চেষ্টা, যে কি বলে কমান্ড লাইন, টার্মিনাল, টার্মিনালে প্যারালালি একপাশে আমি একটা এনুমারেশনের স্ক্রিপ্ট রান করলাম, সে মনে করুন ডিরেক্টরি ব্রুট ফোর্স করতে থাকলো, আমি এইদিকে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশনে গিয়ে টেস্ট করতে থাকলাম বিভিন্ন বাগ ধরে ধরে। ওয়েবের ক্ষেত্রে যদি হয় বাগ ধরে ধরে, ক্যাটাগরি ওয়াইজ, সাপোজ আমি এক্সএসএস পাই কিনা, ইনপুটের ফিল্ড পাই কিনা, আইডর পাই কিনা, পাসওয়ার্ডের উইকনেস পাই কিনা, হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফির কোনো প্রবলেম পাই কিনা, মিসকনফিগারেশন পাই কিনা, এরকম একটা একটা করে উইকনেস বিবেচনা করতে থাকবো। আবার এদিকে অটোমেটেড স্ক্যানারেও একবার আসবো, বা মনে করুন টার্মিনালে যে আমার মনে করুন ডিরেক্টরি ব্রুট ফোর্স বা প্যারামিটারের কাজ যে চলছিল, এটা তো এসে বারবার দেখে যেতে থাকবো এখানে কোনো ফাইন্ডিংস আছে কিনা, এখান থেকে কোনো আইডিয়া পাই কিনা। ওকে। আবার সিভি, এগুলো সব অটোমেটেড স্ক্যানার দিয়ে সিভি বা এক্সপ্লয়েট জাতীয় জিনিসপত্র যদি থাকে, হ্যাঁ, যেগুলো অটোমেটিক আমার অ্যাক্সেস বা কি বলে ইনফো ডাটা দেখাতে পারবে, এগুলো অটোমেটেড স্ক্যানার প্রায় সময় ধরে ফেলে ভালো স্ক্যানার হলে। আহ, তো স্ক্যানের আউটপুট গুলো চেক করতে পারি যে আচ্ছা আউটপুটে আর কিছু শো করছে কিনা, দেখাচ্ছে কিনা। ওকে। এবং যা যা ফাইন্ডিংস পাবো এটা একটা কোথাও নোট লিখে রাখি, মাইক্রোসফট ওয়ার্ডে হোক বা যে কোনো জায়গাতে, তবে কনফিডেন্সিয়াল, মানে বাইরের কেউ যেন অ্যাক্সেস করতে না পারে এমন নোট লিখে রাখবো। কাজ শেষে আমি যেন এই নোটগুলোর উপর বেস করে, স্ক্রিনশট গুলোর উপর বেস করে একটা রিপোর্ট লিখে ফেলতে পারি পূর্ণাঙ্গ। Okay. ভাই অটোমেটেড স্ক্যানার রান করলে তো আপনার প্রেসার বাড়ে, তো সেই ক্ষেত্রে যদি আমাকে বলে যে এরকম ইউজ করা যাবে না অটোমেটেড স্ক্যান, সেই ক্ষেত্রে ম্যানুয়ালি করতে যেতে তো হিউজ, মানে মেন্টালি প্রেসার পড়ে বা একটু কষ্টসাধ্য হয়ে যায়, তো অনেক টাইমের ব্যাপার তৈরি হয়ে যায়। এরকম কি কোনো রেস্ট্রিকশন দেয় ক্লায়েন্ট, অটোমেটেড স্ক্যানার ইউজ করা যাবে না? খুব বেশি রেস্ট্রিকশন আমি এখন পর্যন্ত পড়িনি। যারাই টেস্ট করতে দেয় মোস্ট অফ দ্য টাইম ডস অ্যাটাক যেটা, এগুলোতে রেস্ট্রিকশন দেয়, ডস যেন না হয়ে যায়, অত লোড যেন না পড়ে। হ্যাঁ, ক্লায়েন্ট যদি রেস্ট্রিকশন দেয় সেক্ষেত্রে টুলস গুলো বা অটোমেটেড স্ক্যানার গুলো, হ্যাঁ, এখানে থ্রেড কমিয়ে বা মনে করুন অল্প প্যাকেট পাঠিয়ে স্ক্যানের চেষ্টা করতে পারেন। ম্যানুয়ালি ট্রাই করতে গেলে তো মেন্টালি মানে ভরপুর প্রেশারে পড়ে, দেখা যায় যে মানে এক পর্যায়ে মনে হইতেছে আর হইতেছে না, অনেক চেষ্টা করার পর করতে করতে করে এরকম আর কি হিউজ প্রেশার বেড়ে যায়।
এটাই তো এটাই তো কাজ, মেন্টালি প্রেশার নিয়ে জন্যই তো হ্যাকার হতে এসেছেন। তো এই ম্যানুয়াল অংশটা আসলে স্কিপ বা বাদ দেয়া যায় না ম্যানুয়ালি, এবং শুধু ম্যানুয়ালি না, দ্রুত ম্যানুয়ালি উইকনেস খুঁজে বের করা, এটা অবশ্য অভিজ্ঞতার সাথে সাথে ইমপ্রুভ হবে, একদিনে শিখে উঠতে পারবে না। কিন্তু এই মেন্টাল স্ট্রেস এর আসলে কোনো সমাধান নেই। এটা কি সাথে করেই জীবন, মানে অন্তত আমি এখনো এটা সমাধান খুঁজে পাইনি। এই স্ট্রেস মাথায় নিয়েই কাজ করতে হয়। মাঝে মধ্যে আপনারা ক্লাসে প্রশ্ন করেন যে স্যার একটু জোরে কথা বলে, হ্যাঁ, কিন্তু আসলে এত মেন্টাল স্ট্রেসে থাকলে গলা দিয়ে আসলে আর শব্দ বের হতে চায় না। হ্যাঁ, তো এটা পার্ট অফ লাইফ, ইউজ টু হতে হবে, অভ্যস্ত হতে হবে। আচ্ছা স্যার, রিপোর্টে আমরা দুর্বলতার বিষয়টা দিব, সাথে দুর্বলতা কিভাবে সমাধান করা যায় এইটাও কি দিব, নাকি শুধু রিপোর্টে তাদের যে দুর্বলতা পাওয়া গেছে এইগুলো দিবেন? সমাধানের সমাধান কিভাবে হতে পারে তার একটা একটা হচ্ছে যে নিজে সমাধান করে দেয়া। ফর এক্সাম্পল, তার পিএইচপি কোডে একটা ভেরিয়েবল মনে করুন ইস্যু করছিল, তো আপনি এক ধরনের সমাধান হয় কি যে আমি সরাসরি বলে দিচ্ছি যে অমুক ভেরিয়েবলটা পাল্টাও। আরেকটা সমাধান এভাবে করা যায়, আমি বলে দিচ্ছি যে তোমার যে ইনপুট যেখানে হচ্ছিল সেইখানে সম্ভবত ইস্যু হয়, তো তুমি যে ইনপুট যেই ভেরিয়েবল দিয়ে নিচ্ছ সেটা পাল্টাও। একটা হচ্ছে ডাইরেক্ট আমি পিন পয়েন্ট করে অ্যাকচুয়াল, মানে প্রায় পারলে সমাধান করেই দিচ্ছি। আর একটা হচ্ছে জাস্ট আইডিয়া দেয়া যে এমন হতে পারে, এই ধরনের স্টেপ নিতে পারো সমাধানের জন্য। হুম, তো আমরা হচ্ছে সেকেন্ড অপশন যেটা, এটা করব। ঠিক করে দেয়া দায়িত্ব, কোন কমান্ড দিলে ঠিক হবে এগুলো আমাদের কাজ না, এটা ক্লায়েন্টের কাজ। আমরা আইডিয়া দিব, রেকমেন্ডেশন দিব, পরামর্শ, যেমন এমন করতে পারো তাহলে ঠিক হয়ে যাবে। ভাই আমরা এন ম্যাপ দিয়ে যে স্ক্যান গুলো দিই এইখানে তো মানে ওই সিস্টেমের উপর কোনো প্রভাব পড়বে না, তাই তো? এন ম্যাপ দিয়ে স্ক্যান দিলে কোনো স্পেসিফিক আইডি আইপি অ্যাড্রেস, বুঝিনি। আমি এন ম্যাপ যে আমাদের আছে ওইটা যদি কোনো আইপি অ্যাড্রেস স্ক্যান করি, তো সেই ক্ষেত্রে কি ওইটা সিস্টেমের উপর কোনো প্রভাব ফেলবে বা কোনো চাপ সৃষ্টি করবে? সিস্টেমের কি হবে? মানে ওই যে ডস অ্যাটাকের মতো এরকম কোনো প্রেশার পড়বে কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এনম্যাপেও করতে পারে। এর জন্য এনম্যাপে যে হাইফেন টি দিয়ে টাইমিং এর অপশন আছে, জি ভাই। মেটাসপ্লয়েটের ক্ষেত্রে ওর মডিউলগুলো প্রায় মডিউলেই থ্রেডস নামের একটা অপশন শো করতো। হ্যাঁ, এভাবে টাইমিং কম বেশি করে দিতে পারি। ওই যে ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে আমরা ইনট্রুডার সেট করে ওই ক্ষেত্রেও ইন্ট্রুডারের আসল। ক্ষেত্রেও হ্যাঁ জি। ইন্ট্রুডার ইন্ট্রুডারে খুব অত বেশি নেটওয়ার্ক জেনারেট করে না, সিস্টেম ডাউন করে ফেলার মতো, কিন্তু এনম্যাপের ক্যাপাসিটি আছে। হ্যাঁ, বা মেটাস্প্লয়েটের মডিউলগুলোর ক্যাপাসিটি আছে, বা ইন্ট্রুডারের সেটিংসেও যতদূর মনে পড়ে থ্রেডস বা এই টাইপের একটা অপশন আছে, রিসোর্স পুল নামের একটা অপশন আছে। ওখানে রিসোর্স পুল আপনি কমিয়ে দিতে পারেন। জি ভাই। স্যার আমাদের কোর্সে তো ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে অফেন্সিভ সাইড নিয়ে আলোচনা করছিলেন। তো স্যার এখন ভাইয়া যদি বলে যে আমার এই প্রবলেমগুলো পাইছেন, এগুলারে কিভাবে কি করা যায়, কিভাবে সমাধান করা যায়, তখন আমরা কি উত্তর দিব? আমরা পরামর্শ দিতে পারি, ডিফেন্সের কাজ তো আমাদের না। হ্যাঁ, বিষয়টা অনেকটা এমন যে আপনি চোখের ডাক্তারের কাছে গিয়ে বলছেন আমার জ্বর এসেছে, সে হয়তো একটা পরামর্শ দিতে পারবে, কিন্তু সে আসলে কিন্তু ওই রোগের স্পেশালাইজড না। তার আইডিয়া আছে যে জ্বর আসছে, কোনো ডেঙ্গু জ্বর বা কিছু একটা, কিন্তু সে স্পেশালাইজড আসলে চোখের রোগের জন্য। আমাদের ক্ষেত্রেও সিনারিওটা এমন যে আমি মূলত স্পেশালাইজড অ্যাটাকের দিক দিয়ে, টেস্টিং এর দিক দিয়ে, কিভাবে ফিক্স করবে, কিভাবে ডিফেন্ড করবে, সেটা আমার দায়িত্বও না, আলোচ্য বিষয় না। যদি জিজ্ঞাসা করো, অ্যাডিশনাল ফিচার হিসেবে আমি কিছু পরামর্শ, রেকমেন্ডেশন দিতে পারি যে এমন এমন করা যেতে পারে। ওকে। হ্যাঁ হ্যাঁ বলেন।
ঠিক আছে, আজকে আর বেশি যাব স্যার না। ওয়ান লাস্ট কোশ্চেন স্যার। হ্যাঁ, বলো। স্যার আমরা যে যে টপিকগুলো শিখলাম স্যার, এগুলোর উপরে সাপোজ আমি এক্সপার্টিস হওয়ার পরে স্যার আমি রিমোট জব অথবা হচ্ছে যে অনসাইট জবে স্যার আমি কিভাবে স্যার কাজ মানে কাজ খোঁজা শুরু করব? আচ্ছা, ইনিশিয়ালি এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে এন্ট্রি লেভেলে। আরেকটা হচ্ছে সার্টিফিকেশন, মাত্র একটু আগে যেটা বললাম। তো এক্সপিরিয়েন্স যেহেতু নেই, যেন বাগ হান্টিং এর জাতীয় যে কাজগুলো এটা করতে পারেন, বা সিটিএফ এর অভিজ্ঞতা এটাকে দেখাতে পারেন এক্সপিরিয়েন্সের আকারে, যে আমার এই ধরনের ল্যাব এনভায়রনমেন্টে অনেক প্র্যাকটিস করা আছে, বাগ হান্টিং এ প্র্যাকটিস করা আছে। কিছু সার্টিফিকেশন নিতে পারেন এন্ট্রি লেভেলে, এইটা শো করে জবে অ্যাপ্লাই করতে পারেন। এটা বেটার। আপনারা যদি সার্টিফিকেশন একান্তই নিতে না পারেন, অন্তত এরকম প্র্যাকটিক্যাল স্কিল, সিটিএফ এর যেটা, এইটা অন্তত দেখানোর চেষ্টা করবেন। এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে কেউ ভ্যালু দিতে চাইবে না। হ্যাঁ, মানে বিশেষ করে সিকিউরিটির ক্ষেত্রে এটা একটা প্যারাডক্সের মতো অবস্থা, যে চাকরির জন্য অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতার জন্য আবার চাকরি লাগবে। এখন কোনটা আমি কোনটা দিয়ে শুরু করব, এটা একটা প্রবলেম। তো আপাতত আমার কাছে যেটা সলিউশন বা সাজেশন, যে অভিজ্ঞতাটা শো করার মতো একটা ব্যবস্থা করুন আর কি, ল্যাব এনভায়রনমেন্ট গুলোর মাধ্যমে। ওকে। স্যার আমাদেরকে সাজেস্ট করেন, স্পেশালি স্যার আমাকে সাজেস্ট করেন যে স্যার ডিফেন্সিভ সাইডটা স্যার জানার জন্য কি করা দরকার, বাকি হচ্ছে গিয়ে অন্য কোথাও কোর্স করা দরকার, কিংবা কিভাবে জানতে পারি? ডিফেন্সিভ সাইটের কোর্স বাংলাদেশে আসলে নাই। হ্যাঁ, একটা কমিউনিটি এক বড় ভাইরে দেখলাম, উনি একটা ওয়ার্কশপ মতো দেখছি, আমি এখনো ডিটেলস জানি না। একদিন না দুদিন একটা ওয়ার্কশপ নিয়েছিল। ডিফেন্সিভ সাইটের ভিতরে কয়েকটা ফিল্ড আছে। একটা হচ্ছে সক অ্যানালিস্ট, যেটা সিকিউরিটি অপারেশন সেন্টার, সিম যে সলিউশন গুলো আছে, সকের কনসেপ্ট সিম, তারপর নেটওয়ার্ক বিহেভিয়ার অ্যানালাইসিসের যে সলিউশন গুলো আছে, এগুলোতে অভিজ্ঞতা বাড়াতে পারেন। আরেকটা সেক্টর হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক, তবে এগুলোর জন্য যেমন সক, সকের যে এখানে, এখানেও নেটওয়ার্কের কনসেপ্ট দরকার, সিস্টেমের কনসেপ্ট দরকার। নেটওয়ার্ক সিকিউরিটির যে পোর্শনটা, যে ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন করা, হ্যাঁ, আইডিএস বা আইপিএস জাতীয় সলিউশনগুলো ব্যবহার করা, এই জন্য আপনার নেটওয়ার্কের ইন্টারনাল যে কনসেপ্টগুলো আছে, রাউটিং, তারপর আরো বেশ কিছু আছে। আমি অত এক্সপার্ট না নেটওয়ার্কে, নেটওয়ার্কের ইন্টারনাল মেকানিজমে এক্সপার্টিস, দেন নেটওয়ার্ক সিকিউরিটির যেই মেকানিজম গুলো হয়, সলিউশন গুলো হয়, এগুলোতে অভিজ্ঞতা বাড়াতে হবে। এবং স্যার একটা বাংলাদেশে ভালো গাইডলাইন আপনার হতে পারে, ট্রাই হ্যাকমিতে ব্লু টিমের উপরে লার্নিং পাথ আছে, এটা দেখতে পারেন। সকেরও মেবি, সক সিকিউরিটি ইঞ্জিনিয়ার এদের লার্নিং পাথ রিলিজ হয়েছে, আমি এখনো ভিতরে দেখিনি পুরোটা, তো ওটা ফলো করতে পারেন। স্যার কোনো বায়ারের স্যার সাপোজ পেনিট্রেশন টেস্টিং করলাম, দেন হচ্ছে ওখানে স্যার 80 পোর্টটা ওপেন পাইলাম, তো ওইটা দিয়ে আমি অ্যাক্সেস নিতে পারতেছি। তো বায়ারে আমি বললাম যে আপনার 80 পোর্টটা দিয়ে আমি অ্যাক্সেস নিতে পারছি, আপনার এই প্রবলেম। তো স্যার উনি তো বলবে আমাকে যে তাহলে এটা বন্ধ করে দেন, অথবা হচ্ছে গিয়ে এটা একটা সলিউশন দেন যেন আর কেউ অ্যাক্সেস নিতে না পারে। তখন স্যার কি করব? তখন অবশ্যই তাকে বলবেন যে আমার কাজ টেস্ট করা, ফিক্স করা আমার দায়িত্ব না। আমি টেস্ট করেছি, উইকনেস আছে, আমি পরামর্শ দিতে পারি পোর্টটা বন্ধ করার, কিন্তু বন্ধ করার দায়িত্বটা তোমার। এখন এটা একটা ট্রিক্স না ওটা সিস্টেম এভাবে করতে পারেন, যে আপনার প্রজেক্ট $200, আপনি আগে থেকে আপনি এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের কাজ জানেন, মানে এটা আপনার অন্য স্কিল, অ্যাডিশনাল স্কিল, বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন। হ্যাঁ, ক্লায়েন্ট যেটা ফিক্স করতে বলছে, তখন এভাবে ডিল করতে পারেন যে আমার কাজ টেস্টিং এর, টেস্ট করেছি, উইকনেস পেয়েছি, এতটুকু শেষ।
তবে তুমি যেহেতু এক্সট্রা সার্ভিস চাচ্ছ, এবার আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন জানি, তুমি এক্সট্রা করে যদি আমাকে আরো $50 দাও, এটা আমার কাজের অংশ না, এক্সট্রা ডিউটি দিচ্ছ, এক্সট্রা করে যদি পে করো তখন আমি সেটা সলভ করতে পারবো। কিন্তু এটা আপনার অ্যাডিশনাল স্কিল যদি থাকে সেক্ষেত্রে অফার করতে পারেন, কিন্তু আদারওয়াইজ এটা আমাদের দায়িত্বই না, এটা করার কাজই আমাদের না, কেন করতে যাব? ওকে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, বলুন। স্যার অনেক সময় প্লাজা বা বিভিন্ন জায়গায় দেখি যে মোবাইলের লক আনলক করা হয়, অ্যান্ড্রয়েড বা সেটা হোক আইফোনের। সো এই জিনিসটা কিভাবে করে, এটা আমার একটা কোশ্চেন ছিল স্যার। এটা কি কোনো টুলস বা কোনো গ্যাজেট ইউজ করে করেন, বা না কোনো ট্রিক্স আছে এটাতে? ওটা আমার এটাতে প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নাই, সো বলতে পারছি না আসলে। আচ্ছা, আমার কাছে হচ্ছে যে ওই আরডিনো আছে, তো মাইক্রো কন্ট্রোলার দিয়ে হচ্ছে যে ওখানে যদি কোড দিয়ে যদি কমান্ড দেওয়া যায়, এটা হচ্ছে যে টুলস দিয়ে পসিবল, বাট সফটওয়্যার দিয়ে করা যায় কিনা জানি না। বাট হচ্ছে যে কোনো মাইক্রো কন্ট্রোলারকে যদি ওই রকমের কমান্ড দেওয়া যায়, তাহলে হচ্ছে যে এটা করা সম্ভব। এটা কি প্যাটার্নও জেনারেট করতে পারে? প্যাটার্নের কথা আমি জানি না, বাট আমি হচ্ছে যে পিন দেখছিলাম আর কি, পিন আর পাসওয়ার্ড। পিন পাসওয়ার্ড হিসাবে যাওয়ার কথা, বাট প্যাটার্নটা একটু ইয়ে হয়ে যায়। তো চেষ্টা করলে হয়তো করা যেতে পারে, যেহেতু ওইগুলো করা যায়। হয়তো। ওকে, আজকে আর নো মোর ডিসকাশন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম স্যার।